রাজনাথ সিং এর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমলাই হচ্ছেন প্রেসিডেন্ট, বললেন জ্যোতিষী। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গুলি, আহত 5। দেশ ছেড়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা গঞ্জালেস। ডানপন্থী মিশেল বার্নিয়াকে প্রধানমন্ত্রী করায় ফ্রান্স জুড়ে বিক্ষোভ। কন্যা সন্তানের মা বাবা হলেন দীপিকা রণবীর। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মঈন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা আমি এখনই কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই যে বৈঠক হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদী যে যাচ্ছেন এটার ১০০% নিশ্চয়তা আমরা এখনো পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন। বাংলাদেশ বৈঠকের জন্য উদ্যোগ নিয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটার একটা পদ্ধতি আছে, সে অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে ১ মাস আগে আমরা বলে রাখি আমরা দেখা করতে চাই তোমাদের সাথে। এটা নর্মাল যে সিস্টেম আছে সে অনুযায়ী এগোবে। বিষয়টা হলো, তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই। ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেয়া উচিত কিনা এক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব। জুলাই বিপ্লবে সকল শহীদের স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতবারই নিহতদের কথা স্মরণ করি বা আহতদের দেখি, ততবারই তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। তিনি আরো বলেন, ছাত্র জনতার ওপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন সকলের সামনে তুলে ধরতে হবে। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। এ সুযোগ যেন হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না। তাই যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তৃতায় যতটা না উদ্বিগ্ন তার চেয়ে অবাক হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে রাজনাথ সিং এর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াতে রোববার দুপুরে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি দাবি করেন, এ ধরনের কথা তিনি কেন বললেন এটার কোনো কারণ আমি খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহের কোনো সম্ভাবনা আছে। ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে একথা বলেন। তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন। তৌহিদ হোসেন বলেন, তিনি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন তা অনেকটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশের মতো।
ইউক্রেনের যুদ্ধের জন্য তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ দেখি না। আর হামাসের যে সমস্যা, তাতে এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন আর হামাসের সাথে বাংলাদেশ কিভাবে তুলনীয়, তা আমার বোধগম্য নয়। আমরা দেখব কেন উনি এ কথাটা বলেছেন। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস, এমন ভবিষ্যৎবাণী করেছেন মার্কিন ইতিহাসবিদ অ্যালান লিচম্যান। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জ্যোতিষী হিসেবে পরিচিত। তাকে বলা হয় আমেরিকান নির্বাচনের নস্ট্রাডামাস। এক ভিডিও বার্তায় লিচম্যান বলেন, নির্বাচনে ডেমোক্রেটিক দল জিতবে, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। এবারের নির্বাচন নিয়ে এটি আমার ভবিষ্যৎবাণী। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে ওই ভিডিও বার্তা প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে নির্ভুল ভবিষ্যৎবাণী করার জন্য খ্যাতি রয়েছে অ্যালান লিচম্যানের। এ কারণে তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। লিচম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, জয়ের জন্য পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ। রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস পুনরুদ্ধারের জন্য যথেষ্ট নয়। 1973 সালের পর থেকে ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন অ্যালান লিচম্যান। গত 40 বছরে 10টি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। এর মধ্যে 9টিতেই তিনি সঠিক প্রমাণিত হন। কেবল 2000 সালে জর্জ ডব্লিউ বুশ যে আল গোরকে হারাবেন, সেটি তিনি আগে থেকে বলতে পারেননি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লরেল কাউন্টির গ্রামীণ এলাকায় বন্দুকধারী গুলিতে অন্তত 5 জন আহত হয়েছেন। লেক্সিংটনের শেরিফ কার্যালয় জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারীকে খোঁজা হচ্ছে। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN জানিয়েছে গতকাল শনিবার লেক্সিংটনের দক্ষিণাঞ্চলের আন্তঃরাজ্যে গুলির ঘটনা ঘটেছে। জায়গাটি লন্ডন শহর থেকে প্রায় 9 মাইল উত্তরে ইন্টারস্টেট 75 নামে পরিচিত। লরেল কাউন্টি শেরিফ কার্যালয়ের পাবলিক অ্যাফেয়ার্স কর্মকর্তা গিলবার্ট অ্যাকিয়ার্ডো জানিয়েছেন আহত 5 জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। লন্ডন পুলিশ 32 বছর বয়সী জোসেফ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে চিহ্নিত করেছে। তিনি শ্বেতাঙ্গ এবং প্রায় 5 ফুট 10 ইঞ্চি লম্বা বলে জানিয়েছে পুলিশ। এমন ব্যক্তিকে কেউ দেখে থাকলে তৎক্ষণাৎ 911 নম্বরে কল করে অবহিত করার অনুরোধ জানিয়েছে লন্ডন পুলিশ বিভাগ। এদিকে কেন্টাকি স্টেট পুলিশের ট্রুপার স্কটি পেনিংটন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এখনো সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছে। আপনাদের কাছে তার ব্যাপারে কোনো তথ্য থাকলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার সরকার বলেছে বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেস দেশ ছেড়েছেন। তিনি স্পেনে আশ্রয় চেয়েছেন। তার দেশ ছাড়ার খবর গতকাল শনিবার রাতে জানান ভেনেজুয়েলার কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গত জুলাইয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন 75 বছর বয়সী গঞ্জালেস, কিন্তু নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে হেরে যান। পরে নির্বাচনের ফল বাতিলের দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। গঞ্জালেস ও তার সমর্থকদের দাবি নির্বাচনে গঞ্জালেস বিজয়ী হয়েছেন, কিন্তু মাদুরোর নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে। বিক্ষোভ দমাতে কঠোর হন মাদুরো সরকার। গঞ্জালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে তিনি আত্মগোপনে চলে যান। এরপর আজ তার দেশ ছাড়ার খবর সামনে এলো। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন কয়েকদিন আগে স্পেনের দূতাবাসে স্বেচ্ছায় আশ্রয় নেন গঞ্জালেস। এরপর স্পেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান তিনি। আজ তিনি দেশ ছাড়লেন। গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে বিক্ষোভে অংশ নেন 7.5 লাখ ইসরায়েলি। বিক্ষোভকারীদের বড় অংশ মনে করেন গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির একমাত্র উপায়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এত বড় বিক্ষোভ আগে হয়নি ইসরায়েলে। গতকালের বিক্ষোভে অংশ নেন 7.5 লাখ ইসরায়েলি। কেবল তেল আবিবেই অংশ নেন 5 লাখ বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে একটি চুক্তিতে উপনীত হতে বারবার ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। এখনো যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি গাজায় থাকা বাকি জিম্মিদের প্রাণ রক্ষায় তাদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকার দ্রুত একটি চুক্তি করুক। নিউ ইসরায়েল ফান্ড নামের একটি বেসরকারি সংস্থার ভাইস প্রেসিডেন্ট লিভি লেনকিনস্কি জানান এই বিক্ষোভকারীদের একটা বড় অংশ মনে করেন দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি জিম্মি মুক্তির একমাত্র সমাধান। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী মিশেল বার্নিয়াকে মনোনীত করার প্রতিবাদে ফ্রান্স জুড়ে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন মিশেল বার্নিয়াকে প্রধানমন্ত্রী মনোনীত করার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের ফল উপেক্ষা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রয়টার্স লিখেছে, 73 বছর বয়সী মিশেল বার্নিয়াকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন প্রেসিডেন্ট ম্যাক্রন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ব্রেক্সিট বিষয়ে একজন মধ্যস্থতাকারী ছিলেন বার্নিয়ে। প্রায় 2 মাস ধরে অনুসন্ধানের পর তাকে মনোনীত করা হয়েছে। ফ্রান্সের এবারের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেশিরভাগ আসন পেয়েছে বামপন্থীরা। সব পক্ষকে নিয়ে সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন ম্যাক্রন। প্রতিবেদন বলছে, বিভিন্ন শ্রমিক সংগঠন ও বামপন্থী দলের পক্ষে বিক্ষোভের ডাক দেওয়া হয়। বামপন্থীদের বাদ দিয়ে ডানপন্থীকে প্রধানমন্ত্রী করার উদ্যোগের বিপক্ষেই এই বিক্ষোভ চলছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও দেখে এক কিশোরের পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচার করেন এক ভুয়া চিকিৎসক। অবস্থার অবনতি হলে ওই কিশোরকে দ্রুত আরেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। তবে এতে শেষ রক্ষা হয়নি, পথেই মৃত্যু হয় 15 বছর বয়সী কিশোরের। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায়। অভিযুক্ত ভুয়া চিকিৎসক পলাতক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী 15 বছর বয়সী কিশোরের নাম কৃষ্ণ কুমার আর অভিযুক্ত চিকিৎসকের নাম অজিত কুমার পুরী। হঠাৎ করে বমি শুরু হলে ওই কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কৃষ্ণ কুমারের বাবা চন্দন বলেন, আমরা তাকে ভর্তি করি এবং এরপরই বমি বন্ধ হয়ে যায়। তবে ডাক্তার অজিত কুমার পুরী বলেন তার অপারেশন করা দরকার। ইউটিউবে ভিডিও দেখে অস্ত্রোপচার করেন তিনি। সন্ধ্যার পর তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পরে সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। পরে আরেক হাসপাতালে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের সিঁড়িতে লাশ ফেলে পালিয়ে যায় ওই চিকিৎসক। ওই চিকিৎসকের যোগ্যতা না জানার পরও
কেন তার কাছে নিয়ে যাওয়া হলো এমন প্রশ্নে কৃষ্ণকুমারের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা শুধু বমি বন্ধ করার জন্য গিয়েছিলাম, কিন্তু তিনি সম্মতি না নিয়ে অস্ত্রোপচার করেন। এই ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান হলো। মা হলেন দীপিকা পাডুকোন। রোববার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। 2 থেকে 3 হলেন দীপিকা রণবীর। শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা। 29 ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের খুশির খবর দিয়েছিলেন এই তারকা দম্পতি। শনিবার দুজনই পৌঁছেছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। এবার তাদের নতুন অধ্যায় শুরু। জানা গেছে মা হওয়ার পরে দীপিকা এবার অভিনয় থেকে বিরতি নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী সম্ভবত 2025 সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ছুটির পর ফের কালকি 2898 এডি সিকুয়েলের কাজ শুরু করবেন। শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন দীপিকা রণবীর। তখনই রাস্তায় হাত জোড় করে প্রণাম করেন আশেপাশের সাধারণ মানুষদের। সবুজ রঙের ভারী একটি শাড়ি পরলেও গলা হাত ছিল খালি, শুধু কানে দুল, চুল বাঁধা। মেকআপের বাহুল্য ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সৃষ্টিকর্তার আশীর্বাদ নিতে পৌঁছে যান তারা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। উদ্বোস করানোর পর হামলা চালানো হয়েছে। রোববার বেলা 12:15টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এ হামলা চালান। জানা গেছে, রোববার দুপুরে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 39 জনকে আসামি করা হয়। মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর
অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান। পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল, এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। তিনি আরো বলেন, যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা জানান, হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। সালে টেস্ট ছাড়ার ঘোষণা দেন মঈন আলী। অ্যাশেজ সিরিজের আগে জ্যাক লিস ইনজুরিতে পড়লে বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অনুরোধে 2 বছর পর অবসর ভাঙেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই 37 বছর বয়সী ক্রিকেটার। বিশ্বকাপে ভারত ম্যাচটি হয়ে থাকলো জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ। 11 সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। 3টি টি20-র পর হবে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য মঈনকে বিবেচনায় রাখেনি ইংল্যান্ড। এ কারণেই নাকি তার অবসরের সিদ্ধান্ত। এটাকে অবসরের উপযুক্ত সময় মনে করছেন তিনি। ডেইলি মেইলকে সাক্ষাৎকারে মঈন বলেন, এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমি বিবেচনায় নেই, আর আমার বয়স এখন 37। ইংল্যান্ডের হয়ে অনেক খেলেছি, এটা নতুন প্রজন্মের সময়। এটাও আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমারও মনে হয়েছে সময়টা উপযুক্ত। আমার দায়িত্ব শেষ করলাম। দেশের হয়ে 68টি টেস্ট, 138টি ওয়ানডে ও 92টি টি20 খেলেছেন মঈন। 3 ফরম্যাটে 6,678 রান করার পথে 8টি সেঞ্চুরি ও 28টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। বল হাতে নিয়েছেন 366টি উইকেট। হার্ডকোর্টে আরিয়ানা সাবালেঙ্কার বীরত্ব চলছেই। টানা 2টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার ইউএস ওপেন গ্র্যান্ড স্লামের স্বাদ নিলেন এই বেলারুশিয়ান। গত বছর কোকো গৌফের কাছে হেরে রানার্স আপ হওয়ার পর এবারের আসরে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে রানীর মুকুট পরলেন তিনি। গত বছর গৌফের কাছে হেরে অশ্রু ধরে রাখতে পারেননি সাবালেঙ্কা। আর্থার অ্যাশে স্টেডিয়াম এবছর আর হতাশ করেনি তাকে। ইউএস ওপেনের গ্র্যান্ড স্লাম জিতেই মাঠ ছেড়েছেন এই টেনিসার। ফাইনালে জেসিকা পেগুলাকে 7-5, 7-5 গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। 2023 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে এবছর এ শিরোপা ধরেও রেখেছেন তিনি। ইউএস ওপেনের মতো অস্ট্রেলিয়ান ওপেনও হয় হার্ডকোর্টে। মেজর শিরোপার কথা বাদ দিলেও সাবালেঙ্কা 13টির মধ্যে 11টি হার্ডকোর্টে জেতা। 2 সপ্তাহ আগেও হার্ডকোর্টের সিনসিনাতি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। রানার্স আপ হন এই পেগুলাই। চ্যাম্পিয়নের মুকুট পরে সাবালেঙ্কা বলেন, আমি নির্বাক। মনে পড়ছে এখানে কঠিন হারগুলোর কথা। বলা হয় কারণ পরে দেখা যাবে, আমি সেটা এখনই দেখতে পাচ্ছি। এটা খুব স্পেশাল। যাই হয়ে যাক না কেন, আমি আরো শক্ত হয়ে ফিরব আর শিখতে থাকব। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। রাজনাথ সিং এর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমলাই হচ্ছেন প্রেসিডেন্ট, বললেন জ্যোতিষী। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গুলি, আহত 5। দেশ ছেড়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা গঞ্জালেস। ডানপন্থী মিশেল বার্নিয়াকে প্রধানমন্ত্রী করায় ফ্রান্স জুড়ে বিক্ষোভ। কন্যা সন্তানের মা বাবা হলেন দীপিকা রণবীর। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মঈন। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।